স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে রয়েছে আমি সাহাত হাবিব। দর্শক, গত দুদিন আমরা পুঁজিবাজারে এক ধরনের নেতিবাচক প্রভাব দেখতে পেয়েছি। আজকেও সকালটা ঠিক সেভাবে শুরু হয়নি। আর সারাদিনের সূচকের অবস্থানটা আমরা জানবো, লেনদেনের অবস্থানটা জানবো এবং আহ, আহ, এবং আজকের দিনে লেনদেনের অবস্থা দেখব। সূচক আজকে যেমনটি, সূচকের কোনো পরিবর্তন আজকে দেখা যাচ্ছে না, মানে গড় যদি আপনি ব্রেক ইভেনে রয়েছে এবং ৫,২৯৮.৫৯ পয়েন্ট এই মুহূর্তে অবস্থান করছে। যদি এবার প্রতিষ্ঠানগুলোর অবস্থান দেখি তাহলে দাম কমেছে ১৯২টির, দাম বেড়েছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এবার একটু চট করে লেনদেনের অবস্থানটা আমরা দর্শক দিকে নিব। গত কদিন ধরেই কিন্তু আমরা পুঁজিবাজারের লেনদেনের অবস্থান খুব ভালো দেখতে পাচ্ছি এবং টার্নওভারের কথা যদি বলি ৮৮৪,৬২,লাখ টাকা এবং গত ৩ দিনে আমরা প্রায় ৮০০ কোটি ৬০০ কোটি টাকার নিচে লেনদেন আমরা আসলে দেখিনি। একটু পুঁজিবাজারের বিষয় নিয়ে আরও বিস্তারিত আমরা কথা বলবো। সূচকগুলো তো আপনারা দেখেই নিলেন। একটু আমরা কথা বলবো বাংলা নিউজ 24.com-এর সম্পাদক ও ক্যাপিটাল জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু প্রথমেই যেই বিষয়টা নিয়ে জানতে চাই সেটি হচ্ছে একদম ইনিশিয়ালি যে আমরা গত কয়েকদিন ধরে টার্নওভারের একটা ভালো অবস্থান দেখছি, কিন্তু সূচক কখনো কমছে কখনো বাড়ছে, সেই অবস্থান দেখছি। এই এবং জ্বালানি সংকটের পরে একটা পতনও আমরা দেখতে পেয়েছিলাম। বাজারকে কিভাবে দেখছেন? বাজার দীর্ঘদিন ধরে একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল। এখন আবার আমরা দেখছি যে টার্নওভারটা ভালো এবং সূচকেরও উল্লম্ফন দেখছি ৪-৫ দিন হলো, কিন্তু এর দীর্ঘদিন বাজার একটা মন্দার মধ্যে থেকে চলে এসছে। তো আশা করি যে এখন যদি এই যে একটা রাজনৈতিক অবস্থা যাচ্ছে সারা বিশ্বে, হরমুজ প্রণালী বন্ধ, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, এই যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে, বাংলাদেশের শেয়ার বাজারও পড়েছে। কিন্তু যখনই আমরা দেখছি যে হরমুজ প্রণালী আজকে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী খুলে যাচ্ছে, তখন সারা পৃথিবীর তেলের দাম পড়ে যাচ্ছে, শেয়ার বাজারের সূচক বাড়ছে। বাংলাদেশের ইকোনমি এখন এই পর্যায়ে গেছে যে সরাসরি তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো যে লেনদেনের অবস্থা দেখছি, এইটা যদি বলবৎ থাকে, বহাল থাকে, তাহলে ভালো বলতে হবে। তবে আমি আমার অতীত অভিজ্ঞতা থেকে বলি যে এরকম লেনদেন ৬ মাস পর পর বৃদ্ধি পায়। এটা ২,০০০ কোটি টাকা পর্যন্ত লেনদেন যায়, কিছুদিন পরে আবার পড়ে যায়। এই সময়ে কিছু লেনদেনের মাঝামাঝি কিছু কারসাজি হতে থাকে, কিছু জাঙ্ক শেয়ার, অর্থাৎ কিছু শেয়ার যার হয়তো কোম্পানিটা আছে কিন্তু কোম্পানির নাম কেউ আছে, কোম্পানির কোনো উৎপাদন নেই, এইসব কোম্পানির আমরা দেখছি যে লেনদেন হচ্ছে। ডমিনোজ একটা শেয়ার, যার ফ্যাক্টরিটার উৎপাদন বন্ধ হয়েছে, তার কিন্তু শেয়ার ৬০ টাকা বা এরকম আশপাশে উঠানামা করছে। কোনো বল পেনের অবস্থা, কারখানার অবস্থা খুব ভালো না, কিন্তু তার শেয়ারের দাম বাড়ছে। এই যে দাম বাড়ে, এর পেছনে থাকে কারসাজি, এবং এখন ওই কারসাজি চক্র সক্রিয় রয়েছে বলেই মনে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই বিষয়গুলো যদি নিয়ন্ত্রক সংস্থা এগুলো না দেখে, বা এই জাতীয় মানে ছোট মূলধনী কোম্পানি অথবা অনুৎপাদনে থাকা কোম্পানির শেয়ার যখন লেনদেন হতে থাকে, তখন বাজার নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ কমে যায়। গুড গভর্নেন্স যেটা দীর্ঘদিন ধরে নেই, বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে ২০০৯ সালের পরে ১০ সালে যে বিশাল উল্লম্ফন ঘটলো, সেই উল্লম্ফনের পরে আমরা দেখলাম বাজার পড়ে গেল হঠাৎ করে। আপনার মনে আছে ২০১০ সালের ডিসেম্বরের পর থেকে বাজারের পতন হলো, যে ৫ ডিসেম্বর, আমার তারিখটাও মনে আছে, ৫, ৬, ৭ এরপরে পতন হলো, এবং সেটা দীর্ঘদিন ধরে এই মন্দায়। সেই সময় যে মূল্যস্ফীতি মানে শেয়ার বাজারে যে দর বৃদ্ধি পেয়েছিল যে ব্যাপক হারে, সেই দর কৃত্রিম দর ছিল, এবং তারপরে পড়ে গেল অনেক কারসাজি চক্র, ইনসাইডার ট্রেডিং, নানা ধরনের কারসাজি হলো, বিভিন্ন ব্রোকারেজ হাউস সিন্ডিকেট করে দর বাড়িয়ে শেয়ার দাম বাড়িয়ে উঠে নিয়ে চলে গেল। এরপরে কিন্তু বাজার আর ঠিক হয়নি, নানা ধরনের উদ্যোগ হয়েছে, কমিশন বদলেছে ২ দফা, কিন্তু বাজারে যে গুড গভর্নেন্স সেটা কিন্তু আর আমরা ফিরে পাইনি। না পাওয়ার ফলে এখনো এই যে ডমিনোজের মতন শেয়ারের লেনদেন, এবং শেয়ার লেনদেন হতে পারে কিন্তু দাম যে বাড়ে সেগুলো হচ্ছে কারসাজির নমুনা। সেটা হচ্ছে যে মূল সংকট বা ভয়ের জায়গা। অন্যদিকে ধরেন যে এখন আর একটা সমস্যা আছে বাজারে, দীর্ঘদিন
বাজারে কিন্তু কোনো আইপিও আসছে না, প্রায় নতুন কমিশন বয়স 2 বছর হতে চললো, একটা আইপিও অর্থাৎ নতুন কোনো কোম্পানি পুঁজিবাজারে আসে নাই। নতুন কোম্পানি না আসলে হয় কি যে বাজারে একটা খরা তৈরি হয়, জি বিনিয়োগ আসে না, নতুন বিনিয়োগকারী আসে না। কোম্পানি যেমন তার নিজের বিনিয়োগ নিয়ে আসে, অমনি সঙ্গে সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদেরকেও টেনে নিয়ে আসে শেয়ার কেনার জন্য। এই যে লেনদেনটা হয়, বাজারের সাইজ বড় হয় এবং এতে বাজার মানে শক্ত হয়, সেই ভিত এখন নড়বড় হয়ে গেছে। সেই জায়গায় যে আস্থার সংকট দীর্ঘদিনের, সেই আস্থাটাও কিন্তু আর বাজারে ফিরে আসেনি। ফলে যা হয় সেটা আমার কাছে মনে হয় যে জি কারসাজি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে জি থাকে। এই লেনদেনের এই ভালো অবস্থাটা যে বহাল থাকবে এটা আমার কাছে কিন্তু মনে হয় না। ফলে এক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত। যদি হঠাৎ করে কোনো শেয়ারের দাম অতিরিক্ত বেড়ে থাকে, সেই শেয়ার থেকে নিজেকে সংবেদনশীল শেয়ার মনে করে বিরত রাখা উচিত, নিজেকে বিরত থাকা উচিত। শেয়ার কেনার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল কি, অতীতে এই কোম্পানিতে কারা ডিরেক্টর আছেন, এই শেয়ারের লেনদেন কেমন হয়েছে এবং দীর্ঘ 1 বছর বা 2 বছরের এর লভ্যাংশ ঘোষণার পরিমাণ, ইপিএস কেমন দিচ্ছে এই কোয়ার্টারে, এসব দেখা দরকার। জি এবং এর ফান্ডামেন্টাল আরো অন্যান্য যেসব সূচকের যে মাত্রা আছে, যেসব ফান্ডামেন্টাল দেখার জন্য যেসব নির্ণায়ক আছে, সেগুলোকে বাছাই যাচাই করেই শেয়ার কেনা উচিত। জি আমি একটু আপনি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অনেকগুলো বিষয় সামনে এনেছেন এবং আপনি অপ্রিয় হলেও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে আসলে শেয়ার বাজারে কারসাজিগুলো এখনো যে চলছে বা সন্দেহটা আপনি তুলে ধরেছেন। আমি একটু অন্য ব্যাপারে জানতে চাই। আমি জানতে চাই যে সংসদ ভবনে সংসদে অর্থমন্ত্রী আবার নতুন করে জানালেন, নতুন অর্থমন্ত্রী, যে এই নিয়ে শেয়ার বাজার নিয়ে আবারও এক ধরনের সংস্কার কমিটি বা একটা টাস্ক ফোর্স, যেটা অন্তর্বর্তী সরকারের সময় একটা হয়েছিল, সংকটগুলো আমরা সবাই জানি। বিএসসি চেয়ারম্যান নিয়ে খুব আলোচনা চলছে, তাকে সরানো হবে কি হবে না, এই ধরনের কনফিউশন শেয়ার বাজারে যারা বড় প্লেয়ার রয়েছেন বা বিশ্লেষক হিসেবে আমরা যাদেরকে চিনি তারা বলছেন। সুতরাং এই যে বাজারে আবারও টাস্ক ফোর্স বা আবারও কোনো সংস্কার বা আবারও কোনো তদন্ত হচ্ছে বা বারবারই হয় একটা কিছু হলে, কিন্তু বাজারে একটা টাকার নতুন আইপিও আসছে না, আপনার কথা থেকেই বললাম 2 বছরে, কিভাবে দেখছেন? এবং বিএসসির চেয়ারম্যান, আপনি নিয়ন্ত্রক সংস্থার নজরদারির কথা বলছেন, তার নিজের নিয়োগ নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে এবং আজকে বাজারে তাকে সরানোর জন্য বয়স বাড়ানো হবে না কমানো হবে এরকম এক ধরনের আলাপও চলছে। কিভাবে বিশ্লেষণ করছেন? খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এসেছেন, বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদার জনাব তানভীর গনি। উনি কিছু উদ্যোগ নিচ্ছেন। অন্যদিকে আমরা দেখছি যে বিএসসিসির চেয়ারম্যান থাকবেন কি থাকবেন না এই নিয়ে মিডিয়াতে লেখালেখি হচ্ছে। একজন এরকম একটা নিয়ন্ত্রক সংস্থার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের চেয়ারটা যখন নড়ে চড়ে যায়, তখন আর একটা অনাস্থা তৈরি হয় বাজারের প্রতি। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কার্যক্রম নিয়ে অ্যানালিসিস করা যেতে পারে। তিনি হয়তো সততার সঙ্গে পরিচালনার চেষ্টা করেছেন, কিন্তু দক্ষতা দেখাতে পারেন না। অর্থাৎ নতুন কোনো আইপিও কিন্তু তিনি আনতে পারেন নাই, বা ওইটা মাথা ব্যথা বলে মাথাটা কেটে দিয়েছেন। ফলে বাজার কিন্তু মানে জায়গায় একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে না। তাছাড়া বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগের বাস্তবায়ন আমরা দেখি না। এছাড়াও আপনার গভর্নমেন্টের পতনের পরে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভেতরে অনেকজন কর্মচারী ছাঁটা হয়েছে। বর্তমান কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ দেওয়ার পর তার বিরুদ্ধে এক ধরনের বিক্ষোভ হয় এবং সেই সব কর্মকর্তারা ছাঁটার শিকার হন এবং সেখানে নানা ঘটনার পরে পাহারায় তাকে অফিস করতে হচ্ছে। ফলে ওই যে একটা মানুষের মধ্যে একটা সংশয়, অনাস্থা, সেটা রয়ে গেছে। ফলে বিএসসিসি চেয়ারম্যানকে যদি বদলাতে হয়, কমিশন যদি বদলাতে হয়, সেটা কিন্তু কাউকে মানে বলে কয়ে ঘোষণা দিয়ে এরকম কিছু করা বাজারের জন্য অস্থির তৈরি করে। এটা একটা সংবেদনশীল ক্ষেত্র, এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং পুঁজিবাজার। সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে অনেক সতর্কতার সঙ্গে মানে বিষয়টা হ্যান্ডেল করা উচিত। আর আর আপনি যেটা বলছিলেন যে মানে নতুন উদ্যোগ, হ্যাঁ, নির্বাচিত সরকারের কাছে, বিশেষ করে বিএনপি সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা বেশি, কারণ বিএনপি সরকারের আমলে বিগত দিনগুলোতেও কিন্তু শেয়ার বাজার একটা স্টেবল পজিশন ছিল এবং অনেক শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়েছিল। সেখানে কোনো স্ক্যামের ঘটনা কিন্তু ঘটে নাই, কারণ তদানীন্তন অর্থমন্ত্রী সাইফুর রহমান এই বাজারটা বুঝতেন এবং খুব ভালোভাবেই তিনি এটাকে হ্যান্ডেল করতে পারছিলেন। সেই জায়গাটা কিন্তু
আমরা এরকম গল্প শুনি যে সাইফুর রহমানের সময় নিজে উনি কমিশনের চেয়ারম্যানকে ফোন দিয়ে বলতেন যে এই শেয়ারটার দাম কেন বাড়লো, এই কোম্পানির তো এরকম অবস্থা না। অর্থাৎ উনি কত সচেতন ছিলেন। তা সেরকম আমাদের এখন সন্দেহ হয় যে বর্তমান কমিশনার বা চেয়ারম্যান এরকম বিষয়ে নজরদারি করেন কিনা, কারণ সার্ভিলেন্স সফটওয়্যার রয়েছে। তারপরে আমরা দেখি যে ডমিনোজের মতন শেয়ারের দাম, যার কোম্পানির উৎপাদন বন্ধ, তার দাম আকাশচুম্বী হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলোতে আস্থাহীনতা তৈরি হয়। জি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। জি আপনাকে একটু বলি, আপনি আমার ডেজিনেশন যেটা বলেছেন, আমি হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি ছিলাম জি এবং এখন BanglaNews24.com এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। জি জি, এটা কি আমার দর্শকদের জন্য জানিয়ে দিলাম, কোনো ভুল ভ্রান্তি যাতে না পড়ে কেউ। জি জি অসংখ্য এইটা ধন্যবাদ তৌহিদুল ইসলাম মিন্টু। আমরা শুরুতে বলেছি যে আপনি BanglaNews24.com এর সম্পাদক হিসেবে রয়েছেন এবং আপনি আমাদের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি রয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে অন্য ইস্যুতে আবার আপনার সাথে যোগাযোগ করব। জি জি, ধন্যবাদ আপনাকে, দর্শকদের শুভেচ্ছা। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার নিয়ে পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। BanglaNews24.com এর সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টুর সঙ্গে এ পর্যায়ে সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি আরও সংবাদ নিয়ে।